দেশে করোনা শনাক্ত হওয়ার ১১৫তম দিনে ২৪ ঘন্টায় করোনায় সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৩,৬৮২ জন এবং এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১,৪৫,৪৮৩ জন। এই যখন চিত্র, তখন উপসর্গহীনদের অহেতুক টেস্ট কমাতে সরকার নির্ধারিত ফি অর্থাৎ সরকারি হাসপাতালে ২০০ টাকা এবং বাসায় গিয়ে পরীক্ষার ফি ৫০০ টাকা নেওয়া শুরু করেছে সরকার। মানুষের মধ্যে করোনা সচেতনতা না থাকায় ভ্যাকসিন আসার আগেই দেশের ৮০% মানুষ আক্রান্ত হবে এমন আশঙ্কা করে বিশেষজ্ঞরা বলছেন, সরকারিভাবে করোনা পরীক্ষায় ফি নির্ধারণ করায় আর্থিক সংকটে থাকা মানুষ টেস্ট করাতে যাবে না, ফলে সংক্রমণ ঝুঁকি আরো বাড়বে এবং এই তথ্যের ভিত্তিতে রেড জোন চিহ্নিত করার সিদ্ধান্ত সঠিক হবে না। ইতিমধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত রাজধানীর পূর্ব রাজারবাজারকে রেড জোন হিসেবে লকডাউন কার্যকর করে সুফল পাওয়া গেলেও রাজধানীর অন্য ৪৪টি রেড জোন এলাকায় এখনও লকডাউন কার্যকর করা যায়নি। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ১ মাসের থাকা খাওয়ার বিল ২০ কোটি টাকা আসাকে অস্বাভাবিক অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর তদন্ত করার কথা বললেও এখানে কোনো দুর্নীতি হয়নি দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, করোনা ব্যবস্থাপনায় তার মন্ত্রণালয়ের কোনো সমন্বয়হীনতা নেই। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহনে অতিথি হিসেবে আছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার আফম রুহুল হক এমপি, আছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার খান আবুল কালাম আজাদ এবং আছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এএসএম আলমগীর। স্বাগত আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। যেটি শিরোনাম ঠিক করেছি, করোনা ব্যবস্থাপনায় এত অভিযোগ কেন। আমি ডাক্তার আফম রুহুল হক এমপি, আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই যে আজকে থেকে যে সিদ্ধান্তটি কার্যকর হলো সেটি নিয়েও নানান অভিযোগ আছে, অর্থাৎ সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যদি হাসপাতালে গিয়ে ২০০ টাকা, বাড়িতে গিয়ে ৫০০ টাকা ফি সেটি কার্যকর করা হচ্ছে এবং সরকার বলছে জনস্বার্থেই এই ফি নেওয়া হচ্ছে। আসলে কতটা জনস্বার্থে হলো এটা? ধন্যবাদ। আমরা তো ফ্রি করেই আসছিলাম এতদিন, লক্ষ লক্ষ টেস্ট তো ফ্রি করা হয়েছে। আর ২০০ টাকা তো অ্যাকচুয়ালি এটা একটা ফিস বটে, অনেকে দিতে অসুবিধা হতে পারে, কিন্তু আসলে খরচ তো আমি যা শুনেছি, এখানে আলমগীর সাহেব আছে বলতে পারবেন, আমি তো শুনেছি প্রায় ৩,০০০-৩,৫০০ টাকার মতো খরচ হয়। সেখানে ২০০ টাকা নেওয়া মানে এটা তো নামমাত্র। যেমন আমাদের হাসপাতালে আউটডোরের টিকিট ১০ টাকা নেওয়া হয়, এটা জাস্ট টোকেন। তো আমার মনে হয় এতে অনেকেই যারা আননেসেসারি যারা টেস্ট করতে আসে, যে যাই আমি একটু ঘুরে আসি, আমার একটু কাশি লাগছে, আমি টেস্টটা করিয়ে আসি, তারা হয়তো যাবেন না। আমার ধারণা সেই কারণ থেকেই বোধহয় করানো হতে পারে। আননেসেসারি আপনি বলছেন, অপ্রয়োজনীয় এটি কি করে বোঝা যাবে? কাশি নাকি করোনার লক্ষণ? না, আমি 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 বলবো যেই টেস্ট করার কোনোটাই অপ্রয়োজনীয় না। আমরা যত বেশি টেস্ট করাতে পারবো তাতেই আমাদের লাভ। আমরা সবসময় বলছি যে যত লোককে টেস্ট করানো যায় তত ভালো। সুতরাং যেটা অপ্রয়োজনীয় বলছি সেটা তর্কের খাতিরেই বলছি, যে যাদের দরকার নেই হয়তো তারা হয়তো যাচ্ছেন, কিন্তু আমরা যত মানুষকে টেস্ট করতে পারবো, আমরা লক্ষ টেস্ট করেছি, এভাবে যদি ৫ লক্ষ করতে পারতাম তাহলে আরো ভালো হতো। সুতরাং অপ্রয়োজনে ওই অর্থে না, অপ্রয়োজনে ওই অর্থে যে আমরা বলছি যে যিনি হয়তো তার কোনো কিছু সিমটমও নাই, তিনি মনে করছেন যে একটু ঘুরে আসি, সেরকম হলেও হতে পারে আর কি। কারণ টেস্ট তাদেরই করার দরকার যাদের কোনো সিমটম না কিছু আছে বা কোনো কন্ট্যাক্ট আছে। ডাক্তার রুহুল হক, আপনার কাছে তাহলে জিজ্ঞাসা করি যে আপনি বলছেন যাদের কোনো কন্ট্যাক্ট আছে, ধরুন তার কোনো সিমটম নাই কিন্তু সে জানে যে তার সাথে কোনো করোনা রোগীর সাক্ষাৎ হয়েছে বা সংস্পর্শে এসেছেন, তার তো কোনো সিমটম নাই, সে কি চিকিৎসা করতে তাদের করাটা কি অপ্রয়োজনীয়? অবশ্যই পারবে, এবং সে যদি মনে করে থাকে যে আমার কারোর সাথে দেখা হয়েছে বা আমি কারোর সংস্পর্শে এসেছি, তাহলেও শুধু এসছি বলেই আমার মনে হয় না, একটু আমাদের স্ক্রিনিং করা দরকার। তার জ্বর আছে কিনা, সর্দি কাশি আছে কিনা, মাথা ব্যথা, গায়ে ব্যথা বা মিনিমাম কোনো সিমটম যদি না থাকে, তাহলে সবাই লাইন দিয়ে করোনা টেস্ট করানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এখানে আমাদের দুজন অভিজ্ঞ চিকিৎসক এবং একজন তো ডিরেক্টর আছেন যিনি আইডিসিআর থেকে পরিচালনা করছেন, তারা বলতে পারবেন। জি, আমি তাহলে একটু ডাক্তার এসএম আলমগীরের কাছ থেকে শুনে নিই। ডাক্তার আলমগীর, আপনিও যদি বলেন যে আসলে অপ্রয়োজনীয় টেস্ট কারা করছেন, কত শতাংশ মানুষ বা কি হারে অপ্রয়োজনীয় টেস্ট হচ্ছে, সেরকম কোনো পরিসংখ্যান কি আছে? ধন্যবাদ। আমরা দেখেন, আমরা যখন যা টেস্ট করি তার প্রায় ৮০% কিন্তু নেগেটিভ রেজাল্ট, এবং সেখানে যেটা সবচেয়ে বেশি সমস্যায় আমরা পড়ছি সেটা ঢাকা শহর এবং ঢাকা শহরের বাইরে। যে আমরা যে নমুনা সংগ্রহ করি, যদি এক বাড়িতে একজন পজিটিভ পেশেন্ট থাকে, তখন দেখা যায় নানামুখী চাপ আসে আমাদের উপর যে বাড়ির সবার টেস্ট করতে হবে, এবং বাড়ির টেস্ট আসলে তখন প্রয়োজন নেই। নিয়ম হলো, আপনি যদি কোনো রোগীর কন্ট্যাক্টে আসেন, আপনি 14 দিন কোয়ারেন্টাইনে থাকবেন
এবং 14 দিনের ভিতর যদি আপনার কোনো সিমটম ডেভেলপস কিন্তু এখন কোনো অফিসে কেউ জয়েন করবে, 100 জন লোক একসাথে অফিসে যাবে, আমাদেরকে বলা হলো যে আপনারা স্যাম্পল কালেকশন করেন, এবং সেটার জন্য আমাদের উপর একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। এবং এটা কিন্তু শুধু বাংলাদেশের ঢাকা শহরে না, এটা সারা দেশে হচ্ছে। এবং আমাদের মাঠ পর্যায়ে যারা কাজ করেন, বিশেষ করে সিভিল সার্জন এবং বিভাগীয় পরিচালক, তারা কিন্তু প্রচন্ড প্রেশারের মধ্যে থাকেন। এবং আমরা আবার পরবর্তীতে আমরা যেটা পাই, এত স্যাম্পল আমাদের অ্যাসিম্পটোমেটিক লোকজন থেকে আসে যে সেই স্যাম্পল গুলোর রিপোর্ট আমরা সম্ভবত দিতে পারছি না, কারণ যার প্রয়োজন চিকিৎসার জন্য এখনই চিকিৎসা করা দরকার, এখনই যার রিপোর্টটা দরকার, সেটা কিন্তু আমরা প্রায়োরিটি বেসিসে দিতে পারছি না। এই জন্যই এখন আপাতত যেটা বলা হচ্ছে যে একটা নমিনাল ফি করে যদি এটা সেজন্য ডাক্তার আলমগীর অতি প্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় এরকম করে ভাগ করবার কি সুযোগ ছিল না? না, সেটা তো সরকারের সিদ্ধান্তের পর্যায়ে আছে, কিন্তু এখনো আমি আপনাকে বলি, আমাদের প্রান্তিক জনগোষ্ঠী যাদের অ্যাবিলিটি নাই, তাদের জন্য কিন্তু ফ্রি করা আছে এটা। এবং আমাদের যেটা সমস্যা হচ্ছে যে আমরা চিন্তা করেছি যে এক বাড়িতে যখন আমাদের 30 জনকে, আমরা যদি কোনো বাড়িতে স্যাম্পল আনতে যাই, 10 জনের হয়তো বাড়ির মেম্বার আছে, দেখা যায় যে সবাইকে ডেকে এনে 25-30 জন আমাদের স্যাম্পল দিয়ে দিচ্ছে। এগুলি কোন রকম সাময়িক নিয়ন্ত্রণ করা, যেহেতু আমাদের টেস্টের সংখ্যা বাড়াতে হবে, আমরা জানি টেস্টের সংখ্যা যখন আমাদের অনেক বাড়বে, আমাদের যদি অ্যান্টিজেন টেস্ট বা অন্যান্য র্যাপিড টেস্ট চলে আসে, তখন এগুলি সম্ভব। এখন বর্তমান পরিস্থিতিতে যারা আমাদের সিমপ্টমেটিক পেশেন্ট, তারা আমাদের প্রায়োরিটি, যারা আমাদের কন্ট্যাক্ট এবং ডাক্তার আলমগীর শুধুমাত্র মানে কিউরিওসিটি থেকে জিজ্ঞাসা করছি, যারা সিমটোমেটিক পেশেন্ট তারা তো সিমটম আছেই, তাদের কাছ থেকে মানুষ দূরে থাকবে এবং তারাও নিজেরা বুঝছে যে আমার সিমটম আছে, উপসর্গহীনরাই বেশি ছড়াচ্ছে কিনা, মানে তাদেরকেই বেশি মাত্রায় টেস্টের আওতায় আনার প্রয়োজনীয়তা যদি মনে করা হয়, সেটা কি অযৌক্তিক? উপসর্গহীনরা কিন্তু বেশি ছড়ায় না, এটাও কিন্তু মনে রাখতে হবে। আপনি যখন উপসর্গ, মানে হলো যে উপসর্গ করার মতো যথেষ্ট পরিমাণ ভাইরাস আপনার শরীরে নাই, আপনি যদি প্রোটেকশন নেন, আপনি শুধু মাস্কটা পরেন, তাহলেও আপনি ভাইরাস ছড়াচ্ছেন না। আপনার কথা বলাতে শ্বাস প্রশ্বাসে উপসর্গহীনরা ভাইরাস ছড়ায়। কিন্তু WHO যে বলল উপসর্গহীনরাও প্রচুর ছড়াচ্ছে, WHO এর ব্রিফিং এ WHO এর ব্রিফিং তো একদিন বলেছে ছড়ায় না, প্রথমে বলেছিল, হ্যাঁ, পরের দিনই বলেছে বেশি ছড়াচ্ছে, বলেছে যে ছড়ায়। সো WHO নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে তারা যা বলে তা কোরআন শরীফ, ব্যাপারটা তা না। বিজ্ঞান হলো এটা, শরীরে যদি কম ভাইরাস থাকে তাহলে আপনি কম ছড়াবেন, আপনার যেহেতু উপসর্গ নাই, আপনার দুটা মাত্র, এক হলো শ্বাস প্রশ্বাসে আর কথা বলায় ছড়াবে। এবং সেটার জন্য আমরা যদি করে বের করি, আমি উপসর্গহীন লক্ষণ ভাইরাস বহনকারী হলেও কিন্তু আমি কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি। এবং যেহেতু আপনি উপসর্গহীন, আপনার কিন্তু কমপ্লিকেশন হচ্ছে না। আমার রোগীর, আমাদের থানাবুল কালাম স্যার আজাদ আছেন আমাদের সাথে, স্যার আমাদেরকে বলবেন আমাদের রোগীর জন্য কতটা প্রায়োরিটি, যে কমপ্লিকেটেড একটা রোগীর জন্য আমরা কোথাও ভর্তি করতে পারছি না, কিন্তু আমার দরকার হলো একটা করোনা টেস্ট। আমরা কিন্তু সেই প্রায়োরিটিটা সেট করার জন্য এরকম একটা নিয়ম হচ্ছে। হয়তো এটা হয়তো অন্যভাবে করা যেত, কিন্তু অন্যভাবে কি করা যেত সেটা নিশ্চয়ই আপনার কাছ থেকে জানতে চাইবো। আপনি একটা কথা বলছিলেন যে একটা অফিসে 100 জনের 100 জনকেই টেস্ট করার একটা প্রসঙ্গ আপনি তুলছিলেন। আমরা দেখলাম সংসদের 300 জন কর্মকর্তা কর্মচারীদের সবাইকে টেস্ট করা হলো, এমপিদের উপসর্গ তো ছিল না সবার, তাদেরকে টেস্ট করা হলো, এগুলো কি অপ্রয়োজনীয়? না, এখানে দেখেন বিশেষ অনেকগুলো ক্ষেত্রে আপনি এটাকে অপ্রয়োজনীয় বলতে পারবেন না। আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদিন সাংবাদিক সম্মেলনটা দেখতেন প্রেসিডেন্ট ট্রাম্পের, আপনার মিটিং এ ঢুকতে হলেও টেস্ট করে ঢুকতে হয়। সো কিছু লোকের ব্যক্তি নিরাপত্তার জন্য আমাদের রাষ্ট্রীয় প্রয়োজনীয় এবং আমাদেরকে সবচেয়ে আমরা যাদের সম্মান করি এবং যাদের হাইয়েস্ট পোস্টে আছে তাদের নিরাপত্তার জন্য কিন্তু আমাদেরকে টেস্ট করে অনেক জায়গায় অনেক ঢুকাতে হয়। সেগুলি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য আমাদের করতেই হবে। আমি ডাক্তার খান আবুল কালাম আজাদের কাছে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন ডাক্তার আলমগীর করি। আপনি বলছিলেন মানে অপ্রয়োজনীয় টেস্টের জায়গায় অহেতুক টেস্ট কারা করাচ্ছে, সেই প্রশ্নটি আপনার কাছে আমি করছিলাম যে অহেতুক টেস্ট আসলে কারা করাচ্ছেন। সেখানে আমরা দেখছি সরকারি কর্মকর্তা কর্মচারী বা সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরও ফি লাগবে না, কিন্তু আমরা জানি যে সরকারি চাকরিজীবীরা আক্রান্ত হলে তারা একটা প্রণোদনা পায়, তো তারাই তো বেশি মাত্রায় টেস্ট করবার একটা উদ্যোগ নিতে পারে, তৎপরতা নিতে পারে, তাদের জন্য ফ্রি করাটা কতটা যৌক্তিক হলো? না, আমরা এখন সারা দেশে যেটা আমরা আসলে মূলত যেটা ফোকাস করছি সেটা হলো কেস ডেফিনিশন। কেস ডেফিনিশন হচ্ছে যে যার সংক্রমণ আছে এবং যার লক্ষণ আছে তারই স্যাম্পল আমরা কালেকশন করব।
সেটা আমাদের গত এক বছরের প্রায়োরিটি। কিন্তু কোথাও কোথাও আমরা পাচ্ছি না বলে আমরা একটা প্রি দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। আমি জানি না সেটা কতটুকু সাকসেসফুল হবে, কিন্তু এটা একটা প্রচেষ্টা মাত্র। জি, আমি ডাক্তার খান আবুল কালাম আজাদ আপনার কাছ থেকে জানতে চাই আপনি এই প্রচেষ্টাকে কিভাবে দেখছেন এবং আসলে এর চেয়ে ভালো কিছু করার সুযোগ কি ছিল কিনা? ধন্যবাদ। আমি দুইজনের কথা শুনলাম এবং অত্যন্ত যৌক্তিকভাবে তারা ব্যাখ্যা করেছেন এবং আপনিও যেটা বলেছেন সেটার মধ্যে অনেক রকম তথ্য রয়েছে এবং অনেক রকম বিশ্লেষণ করার ব্যাপার রয়েছে। আসলে এই করোনা ভাইরাস আমাদের আক্রমণ করার পর থেকে আমরা যত রকম তথ্য পাচ্ছি এবং দেখা যাচ্ছে যে কোনো তথ্যই পূর্ণাঙ্গ নয় এবং সেখানে ওই তথ্যের অনেক রকম আদান প্রদান হওয়ায় অনেক রকম বিশ্লেষণের প্রয়োজন হয় এবং এটা এত মানুষকে এফেক্ট করছে যে আমাদের অনেক রকম প্রশ্ন চলে আসে। আমাদের জীবন জীবিকা, সমাজ জীবন, ধর্মীয় জীবন, অনেক প্রশ্ন চলে আসে এবং এখানে আমরা প্রথম থেকে দেখেছি যে আমরা বলেছি যে আমাদের টেস্টের সক্ষমতা বাড়াতে হবে। টেস্টের সক্ষমতা কেন বাড়াতে হবে? বাড়াতে হবে এই জন্য যে আমরা বলেছি যে আমাদের যদি রোগটাকে স্টপ করতে হয় তাহলে যাদের মধ্যে ভাইরাসটা রয়েছে তাদেরকে আমাদের বের করতে হবে, তাদেরকে চিকিৎসা করতে হবে এবং ওর সাথে যারা রয়েছেন যে আশেপাশে তাদের হলো কন্টাক্ট, এই কন্টাক্ট ট্রেসিং এর জন্য আমাদের এটা গুরুত্বপূর্ণ। তাহলে একটা হলো আমাদের কেস ফাইন্ডিং এবং একটা কন্টাক্ট ট্রেসিং, দুটোর জন্য টেস্টটা ইম্পর্টেন্ট। যখন দেখেন আপনারা এই বৈশ্বিক মহামারী শুরু হলো মার্চ এপ্রিলে, সাউথ কোরিয়া প্রতি 1000 জনের মধ্যে 6 জনেরও বেশি টেস্ট করে ফেলেছে। তো সেখানে আমাদের 1 মিলিয়ন পিপলের প্রায় 4000 এর মতো টেস্ট, এরকম একটা হিসাব রয়েছে। তো আমরা মনে করি যে আমাদের টেস্ট করাটা ভালো, কারণ আমাদের এত বেশি আমরা মনে করছি যে কমিউনিটি ট্রান্সমিশন এবং আমাদের এখানে লোকজন এত বেশি একজনের সাথে একজন মিশে যাচ্ছে, টেস্ট করাটা ভালো। এবং যে টেস্টটা আমাদের করা হচ্ছে র্যাপিড টেস্টের আগে আমাদের যে আরটিপিসিআর করা হচ্ছে, এটা অনেক কস্টলি একটা পরীক্ষা এবং এখানে আপনার যে টোটাল প্রসিডিওরের জন্য যে কালেকশনে এবং টেস্ট কিট এবং অন্যান্য যে করতে হয়, এটা প্রায় 5-7 হাজার টাকা লেগে যায় এক একটা টেস্টে। তো সেইটা কিন্তু একটা ধরার বিষয় এবং আজ পর্যন্ত আমাদের এই টেস্টটা শুরু হওয়ার পর থেকে সরকার যেভাবে নিবেদিত ভাবে এত দামি একটা টেস্ট বিনা পয়সা করে যাচ্ছে এবং এটার যদি কোনো সামান্য নমিনাল মূল্য ধরা হয় সেটাও এই টেস্টের সত্যিকারের মূল্যের কাছাকাছি এবং সেখানে একটা মানুষকে একটা লাইন আপ করা। আপনি যখন একটা মসজিদে যাচ্ছেন, অনেক সময় মসজিদে স্যান্ডেল চুরি হয়ে যায়, কিন্তু যদি আপনি একটা জায়গায় দিয়ে রেখে একটা বক্সের মধ্যে রেখে যান তখন দেখা যায় যে অনেক বেশি ডিসিপ্লিন এবং নিয়ম মানার একটা ব্যাপার। এবং টেস্ট করার এই যে এই ব্যাপারটা, এই 200 বা 500 টাকা, এটাই কিন্তু আমাদের টেস্টকে এই লিমিট করা হচ্ছে না এবং এতে আমাদের এখনো আমাদের যদিও আমরা মনে করি যে আমাদের 4 মাসে আমাদের অনেকের চাকরিগত কারণে বা অর্থ উপার্জনের ব্যাপারটার কারণে অনেকের সক্ষমতা কমেছে, কিন্তু এটা এমন কোনো খুব একটা কঠিন বিষয় নয়। একজন মানুষ যদি এখন তার একটা দেখে যে সে নেগেটিভ আছে, সে তাহলে কাজে যেতে পারবে, সে তার মধ্যে একটা সাহস আসবে, সে অনেক বেশি শক্তি পাবে, পরিবারের অন্যান্যদের সে নজর দিতে পারবে। কিন্তু একটা মানুষ টেস্ট না করে একটু অসুস্থ হলে, একটু গলা ব্যথা হলেই তার মনে হচ্ছে এই আমার করোনা আক্রমণ করবে, এই একটু সর্দি হলেই করোনা আক্রমণ করবে, একটু দুর্বলতা লাগলে। এই জায়গাটায় আমার মনে হয় যে আমরা সবসময় বলেছি যে আমাদের টেস্টের সক্ষমতা বাড়াতে হবে এবং সেই হিসেবে সরকারের যে স্টেপ এবং 68 আমাদের সেন্টার রয়েছে যেখানে পরীক্ষা করা হচ্ছে, আমরা 18 লক্ষ টেস্ট করার মতো ক্ষমতায় গিয়েছি। তারপরেও আমরা মনে করছি যে আমাদের যে এখন একটা অবস্থা রয়েছে সেখানে আমরা দ্রুত যদি কন্ট্রোল করতে চাই, দ্রুত যদি আমরা বুঝতে চাই যে আমাদের আসলে কত পার্সেন্ট লোক আক্রান্ত হয়েছে, তাহলে আমার মনে হয় আমাদের নেওয়া উচিত। সেই জায়গায় আমি বলবো যে আমাদের যদি গভর্নমেন্ট এই সুযোগটা করে দেয় যে আমাদের আরো বেশি লোকের সুযোগ হবে 200 টাকা বা 500 টাকার বিনিময়ে, আমার মনে হয় সেটা আমাদের নেওয়া উচিত এবং এতে আমরা অনেক বেশি টেস্ট করতে পারি। জি, ডাক্তার আবুল কালাম আজাদ, আপনি বলছিলেন যে আমাদের সরকার আসলে বিশ্বের বিভিন্ন দেশ এটাকে কিভাবে করছে। আমরা তো জানি বেশিরভাগ দেশেই মানে কোথায় আসলে টেস্ট টাকা দিয়ে করা হচ্ছে খুব একটা জানি না, সরকারগুলো তো এটি বিনা পয়সাই করে থাকে নাকি? আমার ঠিক এক্স্যাক্টলি এটার পরিসংখ্যান পুরো জানা নেই যে এটা স্যার আমি হেল্প করি, ডাক্তার আলমকে নিশ্চয়ই যোগ করবেন। জি, মার্কিন যুক্তরাষ্ট্রে 90% টেস্ট টাকার বিনিময়ে করা হয়। সরকারিভাবে যেগুলো করা হয় সেগুলো টাকার বিনিময়ে করা হয়? সরকারিভাবে না, ওরা 10% এর মতো ফ্রি করে আর সবই টাকার বিনিময়ে করা হয় এবং সেখানে চার্জ কিন্তু আমাদের যে এরকম 5000 টাকার মতো খরচ পড়ে সর্বসাকুল্যে,
আর সেখানে কিন্তু প্রায় $6,000 উপরে চার্জ করতে হয়। তাদের একটা সুবিধা আছে, তাদের হেলথ ইন্স্যুরেন্সটা সেটা কভার করে দেয়, কিন্তু 90% টেস্ট কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের হেলথ ইন্স্যুরেন্স আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলছেন যে টেস্টই কমিয়ে দাও, তাহলে কম শনাক্ত হবে, তিনি টেস্ট কমানোর নির্দেশনা দিচ্ছেন। এই যে টেস্ট আমাদের এখানেও একরকম কমবে কিনা ডাক্তার আলমগীর? না, আমাদের কমবে না, কিন্তু আমাদের যেহেতু দেখেন আমরা একটা ল্যাব থেকে শুরু করে এখন আমাদের 69 ল্যাবস বাংলাদেশে, এবং আমি বিশ্বাস করেন আমি 2000 সাল থেকে মলিকুলার বায়োলজি প্র্যাকটিস করি বা পড়াশোনার উপরে ছাত্র। আমি নিজে কোনোদিন বিশ্বাস করি নাই যে 4 মাসে বাংলাদেশে 68টা ল্যাবে মলিকুলার বায়োলজি হবে, অর্থাৎ আর্টিফিশিয়াল হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা সম্ভব হয়েছে মাইক্রোবায়োলজিস্ট, ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং বায়োলজিস্ট এবং বায়োটেকনোলজিস্ট যারা আছেন তাদের কল্যাণে, এবং এটার জন্য সরকারের বিশাল একটা উদ্যোগ ছিল। না, তার মানে ধারণার চেয়েও বেশি একটা অগ্রগতি আমরা, মানে যতটুকু ভাবছিলাম তার চেয়ে বেশি অগ্রগতি আসতে পারছি বলে আপনি বলছেন। আমি অধ্যাপক ডাক্তার খান আবুল কালাম আজাদ একটা প্রশ্ন একটু করি, যেটি সংসদেও প্রধানমন্ত্রী অবাক হলেন যে, অন্য প্রসঙ্গে আর কি বলছি, যে ঢাকা মেডিকেল কলেজের এবং হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের থাকা খাওয়ার বিল 20 কোটি টাকা, এবং তিনি বলছেন তদন্তের বিষয়। স্বাস্থ্যমন্ত্রী বলছেন এটি টোটালি রং, দুর্নীতির অভিযোগটি টোটালি রং। আপনি সেই প্রতিষ্ঠানে আছেন, আপনার কি মনে হয় আসলে যেই মহামারী পরিস্থিতি চলছে এবং বাংলাদেশের যে বাস্তবতা, এটি কি স্বাভাবিক হওয়ার কথা? ধন্যবাদ। এটা তো বটেই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই না যে এরকম একটা বৈশ্বিক মহামারীতে, যেখানে আমাদের সরকার এত আপ্রাণ চেষ্টা করছেন, সেখানে অর্থনৈতিকভাবে কোনো দুর্নীতি নেই। আমি একজন এদেশের সাধারণ নাগরিক হিসেবে এটা আশা করি, এবং গতকালকে এবং আজকে সকালেও আমার সাথে আমরা কি কোনো কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে? আমরা একটা বিশ্লেষণধর্মী একটা পরিমাণটা এটা আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আজকে সংসদে দিয়ে দিয়েছেন, এবং আশা করি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সংসদ যেটা করেছেন, তারপরে এইটাই ভুল বুঝাবুঝির কোনো অবকাশ থাকবে না। এবং এরপরেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের যে ডিরেক্টর সাহেব রয়েছেন, তিনি সাংবাদিকদের সাথে এই বিষয়ে পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরবেন, এটা আমরা বলেছি, এবং সেখানে আশা করি আরো সঠিক তথ্য চলে আসবে, এবং এটা কোনো মতে এই 20 কোটি টাকার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা কোথা থেকে এসছে আমরা জানি না, এটা পূর্ণাঙ্গ তথ্য আশা করি কালকে আপনারা পেয়ে যাবেন। ডিরেক্টর সাহেবকে এটা বলা হয়েছে, তিনি এটা আপনাদের সাংবাদিকদের সাথে এটা সাক্ষাৎ করে এটা বলে দেবেন। নিশ্চয়ই, আমরা সেটির অপেক্ষায় আছি। আমরা একটা বিরতি নিয়ে আসি, আর বিরতির পরে এই বিষয়ে একটু মতামত জানতে চাইবো ডাক্তার আফম রুহুল হক এমপি, আপনার কাছ থেকেও একটা বিরতির পরে ফিরছি। ফিরলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। যেই প্রসঙ্গে কথা বলছিলাম অধ্যাপক ডক্টর আফম রুহুল হক এমপি, আপনার কাছ থেকেও জানতে চাই সেটি যে, এই করোনা কালে, এই মহামারীর সময় যখন আমাদের অর্থনৈতিক অবস্থা সবাই জানি আমরা, যেই বাস্তবতা কথা সবসময় আলোচিত হচ্ছে, সেই সময় শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের 20 কোটি টাকা থাকা খাওয়ার বিল, এটি কি স্বাভাবিক মনে করেন, এটি যৌক্তিক মনে করেন, নাকি এখানে কোনো দুর্নীতির গন্ধ আপনি পান? আসলে প্রফেসর সাহেব যে কথা বলছিলেন, আমি মাননীয় মন্ত্রী মহোদয় যে পার্লামেন্টে যে বক্তৃতা দিয়েছেন, সেটা আমি যেহেতু পার্লামেন্ট আজকে আমার ডেট ছিল না, আমি ছিলাম না, প্লাস টেলিভিশনে যে প্রকাশ হয়েছে কিছু, সেটিও ঠিক সবগুলো আমি শুনি নাই বা বুঝতে পারি নাই যে কি হয়েছে। তো উনি যে কথা বললেন যে কালকে যদি আমাদের ডিরেক্টর সাহেব যেটা প্রকাশ করেন, তাহলে তো সব বেরিয়ে যাবে সঠিকভাবে। তবে এর আগেও আমি কথা বলতে শুনেছি যে এভরিথিং হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দি মিনিস্ট্রি, এবং খাওয়ার কত টাকা, ট্রান্সপোর্টের কত টাকা, হোটেলের কত টাকা, সুতরাং সবকিছু মিলিয়ে আমার মনে হয় এটা নিয়ে বোধহয় খুব অসুবিধা আছে বলে আমার ধারণা, যে কোনো অসঙ্গতি বা কোনো দুর্নীতি এখানে আছে বলে আমার মনে হয় না। এটা বিশেষ করে দুই-চারটি কস্টলি হোটেলেও আছে এর মধ্যে, সেখানে তাহলে জনাব আফম রুহুল হক, সেক্ষেত্রে যদি স্বাস্থ্য মন্ত্রণালয় অ্যাপ্রুভ হয়ে থাকে, এরকম একটা বড় অঙ্ক অ্যাপ্রুভ করবার আগে আর একটা মানে কিছু ভাবার দরকার ছিল কিনা, কারণ অর্থ মন্ত্রণালয় বিলটিতে আপত্তি জানাচ্ছে। দেখুন, এই যখন এসব হয়েছিল প্রথম দিকেই, তখন ভাবার বোধহয় বিশেষ সময় ছিল না, খুব তাড়াহুড়া করেই এগুলো করতে হয়েছিল আমার ধারণা। সুতরাং তখন আমাদের সামনে চাইনিজ মডেল ছিল, যে যারা ওখানে কাজ করতো তারা কয়েকদিন কাজ করে হোটেলে পাঠায়, ফিরতো না, হোটেলে যে থাকতো, সেই মডেল হিসেবেই আমি শুনেছি, আমরা ইন্টারভিউতে যখন কথা বলছিলাম, এই মডেল হিসেবেই আমাদের এগুলো করা হয়েছিল। তার ফলেই বোধহয় আমাদের এই পরিস্থিতি, যেহেতু হোটেল তাড়াহুড়া করে হোটেল নেওয়া হয়েছে, এবং সেখানে ডাক্তারদের থাকতে, ডাক্তার শুধু না,
ডাক্তার এবং অল আপনি মনে করেন যেটি এখন পরিবর্তন করা উচিত, যে চিত্র আমরা দেখছি? আমরা যেটা মনে করি যে সবাইকে যে কস্টলি হোটেলে বা থাকতে দিতে হবে, এটা ছাড়াও আমাদের অ্যাকোমোডেশন, অনেক জায়গায় অ্যাকোমোডেশন আছে, সেগুলোকে অ্যাপ্রোচ করলে ডেফিনেটলি আমরা কস্ট কমিয়ে আনতে পারি। আমার ধারণা এখানে কস্ট কমানোর স্কোপ আছে যথেষ্ট, এবং আমার মনে হয় না সেখানে ডাক্তাররা বা আমাদের প্যারামেডিক্সরা কোনো আপত্তি করবে। আপনি বলছিলেন চায়না মডেলের কথা, যেখানে আসলে কতদিন কাজ করবে, কতদিন হোটেলে থাকবে বা বাসায় থাকবে। সেখানে আসলে চিকিৎসকদের মানে সাপোর্ট এই মহামারীর সময় কম পাচ্ছে কিনা জনগণ, সেটাও কি ভাবার জায়গা আছে বলে মনে করেন কিনা? যেমন 21 দিনের একটা আমরা যদি বিশ্লেষণ করি যে 21 দিন 14 দিন হোটেলে থাকবেন, 7 দিন বাসায় থাকবেন, বা 21 দিন তাদের অফ থাকবে, 7 দিন কাজ করছেন একজন চিকিৎসক। এটি সম্বন্ধে আমি প্রথমেই যখন শুরু হয়েছিল, যখন বলা হচ্ছিল যে এরকম করে 7 দিন কাজ করবেন, 21 দিন ছুটি, মানে কয়েকদিন ফ্যামিলির সাথে থাকবেন, সব মিলিয়ে দিলিয়ে, তখন আমি তাদের অবজেকশন দিয়েছিলাম যে এভাবে করলে আমাদের তো চিকিৎসক এবং প্যারামেডিক্স সকলেই সংকট হবে, এরকম করতে যাচ্ছ কেন? বাট যে কথা বললাম, আমাদের সামনে তখন একটি এক্সাম্পল ছিল, সেই এক্সাম্পলের ভিত্তিতেই বোধহয় করা হয়েছিল। এখন আমাদের দেশে আমাদের সামনে অনেক এক্সাম্পল আছে। আমার মনে হয়, আমি যা শুনেছি প্রফেসরের কাছে অলরেডি দেয়ার কিছু পরিবর্তন আনছেন, সুতরাং অসুবিধা হবে না। এটা তো আমরা অ্যাকচুয়ালি, আপনারাও যেমন সবকিছু লার্নিং থ্রু দ্য প্রসেস, এখানে আমরাও স্বাস্থ্য মন্ত্রণালয় বা সব দেশে কিন্তু লার্নিং থ্রু দ্য প্রসেস, আমরা অ্যাজ উই গো অন আমাদের কিন্তু শিখতে যেতে হচ্ছে এবং মডিফাই করতে হচ্ছে। সুতরাং এগুলো মডিফাই করে যেটিকে সুবিধা হবে, সাশ্রয় হবে এবং রোগীর চিকিৎসা পাবে, এটি সবচেয়ে বড় দায়িত্ব। নিশ্চয়ই। ডাক্তার আলমগীর, আপনি এই প্রসঙ্গে কোনো মন্তব্য করবেন? আমি তাছাড়া পরের আরেকটি প্রশ্ন করব। এখানে দেখেন না, পৃথিবীর বিভিন্ন দেশে দেখা গেছে যে হাসপাতালের আশেপাশে যদি কোনো 5 স্টার হোটেল থাকে, হোটেল কর্তৃপক্ষই কিন্তু ডাক্তারদের এবং আমাদের হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য এটা ফ্রি করে দিয়েছিল। কিন্তু বাংলাদেশে যখন এই ব্যবস্থাগুলো হয়নি, আমরা অনেক জায়গায় বার্গেনিং করে কিছু দাম কমিয়ে, কিন্তু আপনি জানেন বাংলাদেশে যে লেভেলের হোটেলগুলোতে আমাদের ডাক্তার বা আমাদের স্বাস্থ্যকর্মীরা ছিল, তাদের ব্যয়বহুল দেখি, খাবার দাবার তো ইম্পসিবল। আমার সরকারের জন্য 500 টাকা প্রতিদিন আমাদের বরাদ্দ করা ছিল, এবং 500 টাকা হোটেলে থেকে খাবার দাবার করবেন 2 বেলা 3 বেলা, এটা ইম্পসিবল একটা টাস্ক। কিন্তু আমরা নিজেরাও কিন্তু কোয়ারেন্টাইনের সময়টা আমরা হোটেলে ছিলাম, এবং আমরা যখন দেখেছি এটা ব্যয়বহুল, তখন কিন্তু আমরা হোটেল ছেড়ে দিয়ে আবার অফিস করা শুরু করেছি। লেটস সি যে কোনো না কোনো ভাবে একটা কম্প্রোমাইজ করতে হবে। এই কম্প্রোমাইজটা আমাদের করতে হয়েছে। আমরা অনেকেই কিন্তু নিজের বাসায় ফিরে যাচ্ছি না, আমরা একটা অল্টারনেটিভ অ্যাকোমোডেশন করে নিয়েছি, এবং এটার জন্য ঢাকা শহরের সরকারের অনেকগুলো রেস্ট হাউস আছে। আমরা যারা ফাউন্ডেশন ট্রেনিং বা বিভিন্ন বিসিএস ট্রেনিং এর জন্য আমাদের ঢাকা শহরে অনেকগুলো ফ্যাসিলিটি আছে। এগুলো যদি সরকার প্রথম থেকে আমাদেরকে বরাদ্দ দিয়ে দিত, তাহলে কিন্তু এই কস্টিং এর কথাটা আর আসতো না। এবং আমরা কোনো সরকারের এই যে চিকিৎসকদের কাছে কিন্তু এই টাকা পয়সা কোথাও আসছে না। মন্ত্রণালয় বরাদ্দ দিচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষ বা অন্যান্য প্রতিষ্ঠানের কাছে আসছে, এবং তারা বিলটা পে করে হিসাব দিচ্ছে। আমার চিকিৎসক বা চিকিৎসার সাথে সংশ্লিষ্ট যারা, তারা কিন্তু টাকা পয়সা হ্যান্ডেলও করছে না, তারা হোটেলের সাথে যোগাযোগ করছে না। তাদেরকে বলা হচ্ছে আপনি এই হোটেলে থাকেন, এই হোটেলের এত নাম্বার রুম আপনার জন্য বরাদ্দ, এবং আপনি 14 দিন ওখানে থাকবেন, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে। এটার কস্টিং কোথায় আসে সেটা নিয়ে কিন্তু আমাদের চিকিৎসকদের এই দুশ্চিন্তাটা, তাদের একটা থাকার জায়গা করে দেন, তারা থাকবে, তাদের খাবার দাবারের ব্যবস্থা করে দেন, তারা খাবার দাবারের ব্যবস্থা তাদের জন্য যথেষ্ট। জি, ডাক্তার আলমগীর, মধ্যে আমরা নার্সরা খাবার মানে খুব নিম্নমানের খাবার পাচ্ছেন, এরকম অভিযোগ একসময় আমরা গণমাধ্যমেই দেখেছি। আর একটা বিষয় একটু প্রশ্ন করতে চাই আপনাকে, যে 3 দিন আগের খবর এটি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের 90 জন করোনা আক্রান্ত, এবং তাদের সাথে যারা সংস্পর্শে ছিলেন তারাও আইসোলেশনে আছেন। এই যে সংখ্যাটি, এটিকে জনপ্রশাসন সচিব বলছিলেন যে এটি অস্বাভাবিক। এত আক্রান্তের কারণ কি? আপনারা যেহেতু কাজ করেন, একজন মানুষের অসুখ হবে সেটা পরীক্ষা করে ধরাই পড়ে তাদের করোনা হয়েছে, সেখানে সন্দেহ করার কিছু নাই, এটাই বাস্তবতা। এবং পিসিআর দেখেন যে পিসিআর এমন একটি টেস্ট যেখানে ফলস নেগেটিভ আসে, একটা ফলস পজিটিভ আসে। সো পরীক্ষা করিয়ে যদি কেউ আক্রান্ত থাকে, এখন আমাদের যেটা হলো যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটা আছে। এখন যদি মন্ত্রণালয় বা অন্যান্য অফিসে যেটা করা হচ্ছে যে 25% কর্মকর্তা কর্মচারী উপস্থিত থাকবেন, যাদের
হাই রিস্কে আছেন যারা, উচ্চ ঝুঁকিপূর্ণ, তারা অফিস করবেন না, তারা বাড়ি থেকে কাজ করবেন। সেটা যদি আমরা সঠিকভাবে মানি তাহলে আমাদের এত লোক আক্রান্ত হওয়ার কথা না। তাহলে সেখানেই সঠিকভাবে মানার কোথাও এক জায়গায় ব্যত্যয়। ডক্টর খান আবুল কালাম আজাদ, আপনার কাছ থেকেও জানতে চাই যে আমাদের দেশে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার হার বেশি। এখন যখন আমরা অনেক কিছু শিখছি এবং আমরা বলছি যে পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামাদি নাকি আমাদের এখন এসে গেছে, তাহলে কি এই হারটা এখন কমছে? ধন্যবাদ। একটা হলো যে আমাদের একটা সময়ে কতগুলো ফ্যাক্টর দেখেন কাজ করেছে। একটা হলো আমাদের ডক্টররা কোভিড এবং নন কোভিড চিকিৎসা করছিলেন। আবার ঢাকা মেডিকেল কলেজ যেরকম আপনার কয়েকদিন সময় নিয়েছে যে কোভিড এর রূপান্তরিত হওয়ার পূর্বে, তখন যারা এসছেন তারা নন কোভিড হিসাবে আসছে, তার লিভারের অসুখ, তার কিডনির অসুখ, তার হার্টের অসুখ, তার ব্রেইনের অসুখ, কিন্তু দেখা গেল যে তাদের মধ্যে কোভিড প্রবেশ করে গিয়েছে। কোভিড পেশেন্টরা যখন আসলেন, অথবা ওনার কিডনির অসুখ আগে থেকে আছে কিন্তু উনি কোভিডে আক্রান্ত হয়েছেন, এইরকম একটা বিরাট গ্রুপের পেশেন্ট তখন চলে আসলো। এবং আমাদের ডক্টররা যেরকম যতখানি প্রিকশনারি মেজার নিয়ে একজন কোভিড পেশেন্টকে দেখতে হয়, এই ইনফেকশনটা এই জায়গাটায় আমাদের একটা গ্যাপ ছিল, সেইখানে আমাদের ইনফেকশনটা শুরু। এরপরে দ্বিতীয় ইনফেকশন হলো যখন আমাদের ডিউটি করতে গেল, তখন যে পরিমাণ প্রোটেকশন দরকার, সেইখানে একটা কিছুটা জায়গায় ওই যে মাস্কটা খুব গুরুত্বপূর্ণ। এই মাস্ক এবং আপনার হাত পরিষ্কার করা, এই জায়গাটায় কিছু জায়গায় আমাদের ঘাটতি ছিল, সেইখান থেকে একটা ইনফেকশন হলো। 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল, আইপিসি বলে একটা কথা রয়েছে, যেটা আইপিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হসপিটালের ইনফেকশন কন্ট্রোল করা। এবং ডক্টররা এই যে হসপিটালে প্রবেশ করছেন, করে তাদের একটা প্রতিরক্ষামূলক পোশাক পরছেন, এই পোশাক পরা থেকে শুরু করে এই পোশাক ছেড়ে দেয়া এবং হসপিটাল থেকে বের হওয়া এবং বের হয়ে তার যে নির্দিষ্ট স্থানে গিয়ে ঢোকা, প্রতিটি পদে পদে তার ইনফেকশনের সুযোগ রয়েছে। এবং আমরা অ্যানালাইসিস করেছি আমাদের কিছু ডাক্তারের আপনার ইনফেকশন হয়েছে তাদের এই মাস্কের এই জায়গাটা, আপনার এই জায়গাটা কিছুটা পুরোপুরি আটকানো ছিল না, যে ফিট ছিল না, নাম্বার 1। নাম্বার 2, তারা যখন ওয়ার্ডে গেছেন তখন ওয়ার্ডে অনেক রকম লোকেরা ছিলেন যারা আপনার অ্যাটেন্ডেন্ট হিসেবে, এটা একটা বিরাট সংখ্যক লোক, এবং তাদের হাত পরিষ্কার করার ব্যাপার ছিল না। 3 নম্বর, ডক্টরদের অনবরত কাগজে লিখতে হয়েছে প্রত্যেক রোগীর ব্যাপারে, রোগীদের ব্লাড প্রেশার দেখতে হয়েছে, রোগীদের আপনার এই যে অক্সিজেন মেজার করতে হয়েছে, তাদেরকে এই কাজগুলো ডক্টরদের করতে হয়েছে এইখানটায়। এবং তারপরে যখন তাদের কাপড় চোপড় গুলো খুললেন, এই খোলার জায়গাটায়, তাদের খোলার প্রক্রিয়াটায়, এখানে অনেকে একেবারে 8 ঘন্টা থেকে 12 ঘন্টা ডিউটি করেন। এবং তারপরে যে বিধ্বস্ত অবস্থা, অনেক ডক্টর হয়তো খুব এত র্যাপিডলি করেছেন যে যেখানটায় হয়তো পুরো নিয়ম মানা হয় না। এবং কিন্তু এখন যখন আমরা সেই শিক্ষাগুলো পেলাম, সেই পর্যালোচনা থেকে এখন কি পরিস্থিতির উন্নতি হচ্ছে কিনা, সেই জায়গাটাই ছিল আমার প্রশ্ন। আমি একটা বিরতির পরে আসি, নিশ্চয়ই এই বিষয়ে আরেকটু জানতে চাইবো। এবং স্বাস্থ্যমন্ত্রী সংসদে যেই বক্তব্য দিচ্ছেন, বলছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো সমন্বয়হীনতা নেই, এই বিষয়ে ডাক্তার আফম রুহুল হক এমপি, আপনার কি মন্তব্য, এটি একটু জানতে চাইবো। বিরতির পর ফিরছি। ফিরলাম জিপিএইচ ইস্পাত বিদ্যুৎ রাজকাহনে। ডাক্তার আফম রুহুল হক এমপি, যেই প্রশ্নটি করছিলাম, স্বাস্থ্যমন্ত্রী সংসদে বলছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো সমন্বয়হীনতা নাই, নানান রকম অভিযোগ, সমন্বয়হীনতা, নানান রকম অভিযোগ সবসময় উঠছে, কিন্তু মন্ত্রীর এমন দাবি, আপনি কি বলবেন? এটাই তো আমার পক্ষে একটু বলা খুব মুশকিল। এটি তো সবাই মিলে বলছে, আসলে কিছু প্রবলেম আমাদের আছে, এটি অস্বীকার করে লাভ নেই। সেই আমার মনে হয় প্লেনলি বলাই ভালো যে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে সবকিছু প্রোভাইড করতে পারবো বলে মনে হয় না, আমাদের কিছু অসুবিধা আছে। সেই অসুবিধাগুলো পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন জায়গায়, সুতরাং সেটি আমার মনে হয় স্বীকার করে নেওয়াই ভালো। জনগণ বললেই যে স্বীকার করবে, উনি বলেছেন বলে সবাই মনে করবে যে কিছু নেই, তা আমি মনে করি না। কিন্তু আমার কাছে মনে হয় প্রবলেম আগে অনেক ছিল, এখন কমে গেছে অনেক। আমি যেটা প্রথমে বলছিলাম যে উই আর গোয়িং থ্রু এ লার্নিং প্রসেস, সেই আমরা আগে শিখতে অনেকটা, এখন অনেকটা ম্যানেজমেন্টের কাছাকাছি আছি। আমাদের যে প্রবলেমগুলো রয়ে গেছে, যে উনিও বলছিলেন যে আমাদের হাসপাতালে বেডের অভাব নাই, আইসিইউ বা ভেন্টিলেটরের অভাব নাই, এগুলো তো আমারও পক্ষে তো বিশ্বাস করা মুশকিল। আমি 3-4 দিন, 1 সপ্তাহ আগে আমার একটু ঘনিষ্ঠ আত্মীয় একজনকে নিয়ে খুব দৌড়াদৌড়ি করছিলাম যে একটা ভেন্টিলেটর পাওয়া যায় কিনা, বেড সহ। পরে একজন আমাদের বিদায় নেওয়ার পরে তাকে সেখানে দিতে হয়েছিল। তো সেই অবস্থায়
কিছু কিছু জায়গায় হয়তো ঢাকার বাইরে কিছু কিছু ভেন্টিলেটর খালি পড়ে আছে, থাকতে পারে, কিন্তু ঢাকা শহরে খুব যে সব ব্যবস্থাপনা আছে সেটি করা মুশকিল। তবে আমি আলমগীর সাহেব আছে এখানে, এদেরকেও অনেকদিন থেকে বলছি, হেলথকে বলেছি যে একটি সেন্ট্রাল ইনফরমেশন সিস্টেম আমি জানি না কোনো করার খুবই জরুরি, যে কোন নিশ্চয়ই। জায়গায় আসলে বেড আছে। নিশ্চয়ই খুবই জরুরি। জনাব আফামর রুহুল হক এমপি, এটি নিয়ে আসলে মানুষের অনেক বিষয়, মানুষকে অনেক হাসপাতালে ঘুরতে হচ্ছে। যদি এটি ব্যবস্থাপনা করা যায় হয়তো মানুষের অনেক রিলিফ হবে। আরেকটি বিষয় যেটি আপনি বলছেন আস্তে আস্তে উন্নতি হচ্ছে, অনেক দুর্বলতা হয়তো আছে, সেই দুর্বলতাগুলো এটি তো আর একদিনের দুর্বলতা না, বহু পুরনো দুর্বলতা। এবং স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে তাকে অনেক কাজ করতে হচ্ছে, তিনি বসে নাই। যেটি কিছুক্ষণ আগে ডাক্তার এস এম আলমগীর বলছিলেন যে তার ধারণার বাইরে উন্নতি হচ্ছে, 1টা থেকে 69টা ল্যাব হয়েছে, আইসিইউ হয়েছে, অনেক বেড়েছে, অবকাঠামো বেড়েছে। কিন্তু এতদিন যে হলো না, এতদিনের যে একটা দুর্বলতা এখন ফুটে উঠছে, এর একটা দায় কি মানে আপনারাও নেবেন কিনা সাবেক স্বাস্থ্যমন্ত্রী হিসেবে? আমরা সবাই মিলে তো নিতে হবে যে কেন হয়নি, কি আলমগীররা বলতে পারবে, তারা তো আইডিসি চালাচ্ছিল, যে তারা সে সময় করেনি কেন। সে সময় আমিও বলেছিলাম যে আমিও জানি আরটিপিসিআর আমাদের দেশে অনেক জায়গায় আছে, আমি তাদেরকে নামও বলেছিলাম যে আমার জানা মতে এখানে এখানে সরকারি পর্যায়ে আছে, তোমরা এখন করতে না, কিন্তু তারা তখন কেন করেনি এটি আমার কাছে এখনো পরিষ্কার নয়। সুতরাং সেই আমি বলছিলাম যে অতীতে বেশ কিছু অসুবিধা ছিল, সেখান থেকে 1টা থেকে এখানে 68টা হয়েছে। তবে এখনো যে আমাদের কিট পাওয়া যাচ্ছে না, সেটি একটু প্রবলেম মাঝে মাঝে শোনা যাচ্ছে। আবার ডিজি সাহেব বললেন যে কিটের কোনো প্রবলেম নেই, কিন্তু আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে যে কিটের অভাবে পরীক্ষা হচ্ছে না। সুতরাং তার মানে কিট আছে কিন্তু কোন জায়গায় নাই, সেটির ইনফরমেশনটা বোধহয় সঠিক জি, হবে। তাহলে আমি ডাক্তার আলমগীর এখান থেকে আপনার কাছে জিজ্ঞাসা করি যে আসলে সমন্বয়হীনতাটা নেই বলা হলেও বা অস্বীকার করা হলেও আসলে কোথাও কোথাও আছে, যেটি ডাক্তার আফামর রুহুল হক এমপিও বলছিলেন, সেখানে আসলে আপনি কি বলবেন, অস্বীকার করে কি লাভ হচ্ছে? সমন্বয় বাড়াতে আর কি করা যায়? আপনারা কি করছেন? ধন্যবাদ। এটা আমার অবস্থান থেকে বলা খুব মুশকিল, এটা সাররা দুই ভাই বুঝেন এটা, কিন্তু বাস্তবতা হচ্ছে যদি থাকে কমে যাবে। এবং এটা হলো যে বাস্তবতা সারা পৃথিবীতে সকল দেশের জন্য যে মহামারীর যে ব্যবস্থা হয় সেখানে কখনোই সম্পূর্ণ প্রস্তুত আমরা যখন বলি এটা ভুল বলা হয়। মহামারীতে কখনো কোনো দেশের প্রস্তুতি সম্পূর্ণ হয় না, কারণ নতুন ভাইরাস মহামারী করে প্রতিদিন তার গতি প্রকৃতি সে বদলাচ্ছে। এবং আমরা আসলে কোন ডেভাস্টেশনের ভিতর দিয়ে যাব প্রথম দিকে এটা ধারণা করাই যায় না, এবং পৃথিবীর কোনো দেশ পারে না। যাদের এই প্যান্ডেমিক প্রিপেয়ারনেস প্ল্যান অথবা এই মহামারীর পরিকল্পনা থাকে যে এটার উপর কাজ করার জন্য, প্রত্যেকটি দেশের মহামারী পরিকল্পনা বদলাতে হয়েছে, একটা কন্টিনজেন্সি প্ল্যান করতে হয়েছে। এবং পৃথিবীর সকল দেশেই যখন আপনার চূড়ান্ত পেশেন্টের সংখ্যা অনেক বেশি থাকে, আমাদের যে 20% লোককে হাসপাতালে দিতে হবে, সেই 20% হাসপাতালে যে বেড পরিমাণ সেটা কোনো দেশের নাই। এবং বাংলাদেশে আমরা অত্যন্ত উন্নয়নশীল একটা দেশ, এবং গত 20 বছরে বা 25 বছরে যে পাবলিক যে এক্সপেন্ডিচার সেটা সারা পৃথিবীতেই কমে গেছে। এবং বাংলাদেশের স্বাভাবিকভাবে পাবলিক হেলথ থেকে আমরা ক্লিনিক্যাল সাইড থেকে অনেক বেশি দিই। সো এখানে পাবলিক হেলথ এক্সপেন্ডিচার সারা পৃথিবীতে যেমন কমেছে, বাংলাদেশেও কমেছে। কারণ বাংলাদেশে কমার অন্যতম কারণ হলো আমরা অনেকগুলো পাবলিক হেলথ এক্সপেন্ডিচারের জন্য বিদেশের উপর নির্ভরশীল। তারা যখন তাদের দেশে কমায় তখন ডেফিনেটলি তাদের অন্যান্য যে গ্র্যান্ড গুলা থাকে সেগুলি কমে যায়। সো এগুলি গ্লোবাল একটা সমস্যা আসলে পাবলিক হেলথের। স্পষ্ট। ডাক্তার আলমগীর যেটি বলছিলেন যে হাসপাতালের সংখ্যা বা প্রস্তুতির যে জায়গাটি, স্বাস্থ্যমন্ত্রী নিজে বলছেন যে যদি সংক্রমণ আটকানো না যায় তাহলে হাসপাতালে ব্যবস্থা করা সম্ভব হবে না। যদি এই হারে সংক্রমণ বাড়তে থাকে, সেক্ষেত্রে আমি ডাক্তার খান আবুল কালাম আজাদ আপনার কাছ থেকে জানতে চাই যে সংক্রমণ ঠেকাতে যা হচ্ছে সেটি কেমন হচ্ছে বলে আপনি মনে করছেন? সামনে কোরবানির হাট আছে, মানে এখনো শুরু হয়ে গেছে, স্বাস্থ্যবিধি অনেকখানি মানা হচ্ছে না যেখানে শুরু হয়েছে, সেই খবরটি আমরা পাচ্ছি। এরকম ভাবে চললে আসলে সংক্রমণ আটকে ব্যবস্থাটা ঠিকঠাক করা যাবে? ডাক্তার আবুল কালাম আজাদ আপনার কাছে জিজ্ঞাসা করছি। আমি বলবো, জি জি। ডাক্তার আবুল কালাম আজাদ আপনার কাছেই জানতে চাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি একটু বলতে চাই যে আমাদের তো আসলে করোনার এই যে সংক্রমণের পর থেকে আমরা সব জায়গায় আমরা ঠিক শুনতে পাচ্ছি না।
আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে আমাদের 9টা কোর কমিটি হয়েছে এবং 9টা কোর কমিটি বিভিন্ন জায়গায় নিয়ে কাজ করছে এবং সেখানে আপনার ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট, এখানে ইনফেকশন কন্ট্রোল, ল্যাবরেটরি সার্ভিস, হসপিটালের সক্ষমতা বাড়ানো, এখানে মাতৃ এবং শিশু স্বাস্থ্যের ব্যাপারটা এবং এই যে এতগুলো দিককে কভার করে এবং জোনিং সিস্টেম। আমাদের একটু শুনতে অসুবিধা হচ্ছে। আমি যদি ডাক্তার রুহুল হক এমপি আপনার কাছ থেকে এই বিষয়ে জানতে চাই যে যেভাবে সংক্রমণ বাড়ছে তার মধ্যে সামনে কুরবানির হাট আছে এবং আজকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন ঈদকে সামনে রেখে দোকানপাট খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। আসলে সংক্রমণ রোধে কতটা ব্যবস্থা? অন্যদিকে লকডাউনও কিন্তু সেই অর্থে ঢাকা শহরে শুধুমাত্র পূর্ব রাজাবাজার ছাড়া এখনো পর্যন্ত কার্যকর করা যায়নি। এখন তো ইট ইজ ওয়েল নোন এবং এটা প্রমাণিত যে সংক্রমণ রোধ করতে হলে মেলামেশা বন্ধ করতে হবে, কমাতে হবে। একেবারে বন্ধ করে দিতে পারলে নিশ্চয়ই সংক্রমণ রোধ করা হবে। আমরা পূর্ব রাজাবাজার আমরা কমিয়ে এসে আমাদের যেটা দেখেছি যে আমরা মানুষকে ঘরে বন্ধ করতে পারলে সব আকার 100% না হলেও মেজরিটি মানুষ তো থাকে। সুতরাং আমরা যদি মেলামেশা বন্ধ করতে পারি, দোকানঘাট যদি বন্ধ করতে পারি তাহলে অবশ্যই কমবে। আর যত মেলামেশা বাড়বে ততই সংক্রমণ বাড়বে। সংক্রমণ বাড়লেই আমাদের এই বেশি রোগ শনাক্ত হবে, বেশি লোক শনাক্ত হলে বেশি বেড আমাদের হাসপাতালে লাগবে, বেশি বেড লাগলে তার কিছু পার্সেন্ট আমাদের ভেন্টিলেটর লাগবে এবং যারা ভেন্টিলেটর লাগবে তার একটা বিরাট পার্সেন্টেজ আমরা চলিয়ে আনতে পারবো না। এটা তো প্রমাণিত সত্য সব জায়গায়, সব দেশে। আমরা লাকি যে আমরা ইউরোপ বা আমেরিকার মতো আমাদের ডেথ রেটটা অত বেশি না। আমাদের এখানে দুজন অভিজ্ঞ ডাক্তার যারা ডিরেক্টলি ইনভলভ তারা বলতে পারবে হোয়াই অ্যান্ড হাউ আমাদের এই সাউথ ইস্ট এশিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডেথ রেটটা একটু করে। ডাক্তার রুহুল হক, আমি আসলে জানতে চাইছিলাম এই প্রমাণিত বাস্তবতায় যেভাবে সংক্রমণ বাড়ছে, যেই মানে যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে তার কি অবস্থা? যেমন কোরবানির হাটকে আমি বিশেষ করে উল্লেখ করছিলাম, সে বিষয়ে এক লাইনে যদি বলেন। এখানে যদি মানুষজন যায়, যত যাতায়াত করবে তত সংক্রমিত হবেই। এটি প্রমাণিত সত্য। এটাকে অ্যাভয়েড করে আমরা বলবো যে হবে না, তা বললে তো হবে না। এটা প্রমাণিত সত্য। যত আমরা ডাক্তার আলমগীর এক লাইনে বলবেন কিছু। ডাক্তার আলমগীর, কোরবানির হাট নিয়ে যেটা বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির হাট করা হবে। আসলে আমি আমার ছোটবেলা থেকে যেসব কোরবানির হাট দেখে আসছি সেখানে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির হাট চালানো এটা অনেকটা ইম্পসিবল। স্পষ্ট, অনেকটা ইম্পসিবল। আপনার বক্তব্য স্পষ্ট, আমাদেরকে শেষ করতে হবে। আমি জনাব আবুল কালাম আজাদকে ঠিকমতো শুনতে পাইনি, আমি দুঃখিত। এর জন্য বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।